আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং এর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ট্রিপল এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির 14তম অধ্যায় থেকে ফ্যারাডের সূত্র, যেটা 100% থাকে। ফাইনাল পরীক্ষা আপনি দিলে এটা 100% 8 মার্কের জন্য পাবেন ইনশাল্লাহ। তো ফ্যারাডের সূত্র থেকে আমাদের বলা আছে যে প্রমাণে বলা আছে যে ফ্যারাডের সূত্র হতে দেখাও যে E is equal to -n d∅ divided by dt into 10⁻⁸ ভোল্ট। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এর আগে আসলে ফ্যারাড যে সূত্রটা দিচ্ছে এইটা আসলে কোন টাইপের সূত্র দিচ্ছে বা কেন দিচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত আমার বুঝতে হবে যে আমি নর্মালি যদি একটা তারে নেই, তার কিন্তু সোজা থাকবে। এখন এই তারে যখন আপনি পেঁচাইবেন তখন ওইটাকে আমরা বলি কয়েল। আরো যদি সার্কিটের ভাষায় বলতে যান তাহলে আমরা বলতে পারি ইন্ডাক্টর। তো এই তারটারে যখন আমি পেঁচাইলাম তখনই এটা কয়েলে রূপান্তর হইলো। এখন যদি আমি এই তারটাতে ভোল্টেজ প্রদান করি, ইলেকট্রিক সোর্স যদি প্রদান করি, তখন ভোল্টেজ প্রদান করার সাথে সাথে আমরা জানি এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে। এখন এই সার্কিটে যখনই কারেন্ট প্রবাহিত হবে তখনই এই কয়েলের চারপাশে একটা চৌম্বকের সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্রে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, ফাই। এখন এইখানে যদি কারেন্টের পরিমাণ যদি বাড়ে, এই চুম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়বে, আর কারেন্টের পরিমাণ যদি কমে, এই চুম্বক ক্ষেত্রের পরিমাণ কমবে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে এখানে কারেন্টের পরিমাণ বাড়লেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, কারেন্টের পরিমাণ কমলেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রের পরিমাণটা, এইটাকে আমরা ফ্লাক্স দ্বারা প্রকাশ করলাম। ফ্লাক্স, এই প্রাথমিক পর্যায়ে যে ফ্লাক্সটা ছিল সেটাকে আমরা φ1 ধরলাম, আর দ্বিতীয় পর্যায়ে যে ফ্লাক্সটা হলো সেটাকে আমরা φ2 ধরলাম। দেখেন, একটা তার বা কয়েলে যখন ভোল্টেজ দিলেন তখন কিন্তু এর চারপাশে একটা চৌম্বকীয় আবেশের সৃষ্টি হয়েছে। আর এই যে চৌম্বকীয় আবেশটার পরিমাণ কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল। অর্থাৎ কারেন্ট প্রবাহের মাত্রা বাড়লেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়তেছে, কারেন্ট প্রবাহের মাত্রা কমলেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কমতেছে। এই হলো একটা বিষয়। এখন যখনই এইখানের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনটা হবে তখনই এইখানে একটা ইএমএফ উৎপন্ন হবে। কথা বলা আছে কি ইএমএফ। ইএমএফ বলতে অর্থাৎ এইখানে একটা ভোল্টেজের সৃষ্টি হবে। ইএমএফ মানে হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা এক প্রকার ভোল্টেজ বলতে পারি। এখন এই ইলেকট্রোমোটিভ ফোর্স বা এটারে ভোল্টেজ বলা যায়, কিন্তু ভোল্টেজ আমরা কেন সরাসরি বলবো না? দেখেন এইখানে কিন্তু আমরা অলরেডি একটা ভোল্টেজ প্রদান করছি, ফলে এইখানে কিন্তু একটা আমরা ভোল্টেজ পাইতেছি যেটার আমরা বলতেছি ইএমএফ। দেখেন নর্মালি যদি আমরা এইখানে চৌম্বকীয় আবেশের কারণে কিন্তু একটা ভোল্টেজের সৃষ্টি হচ্ছে। এখন এই চৌম্বকীয় আবেশের কারণে যে ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে, এই চৌম্বকীয় আবেশের কারণে যে ভোল্টেজের সৃষ্টি সেটাকে আমরা সরাসরি ভোল্টেজ না বলে আমরা ইএমএফ বলি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা আসি একটু ফ্যারাডের সূত্রে আসি। ফ্যারাডের সূত্রে কখন কাহিনীটা ঘটবে, যে যখনই চুম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়বে অথবা কমবে, চৌম্বকীয় ফ্লাক্সের পরিমাণ যখন পরিবর্তন হবে তখনই কিন্তু আমরা বুঝতেছি এখানে একটা ইএমএফ উৎপন্ন হবে। তাহলে এখন এই যে প্রাথমিক পর্যায়ে যে চুম্বক ক্ষেত্রের পরিমাণটা হয়েছিল সেইটা আমি মনে করলাম T1, আর দ্বিতীয় পর্যায়ে যে চুম্বক ক্ষেত্রের পরিমাণ সেটাকে আমরা ধরলাম T2। ক্লিয়ার? তাহলে আমরা T1 ধরতে পারি এবং T2 ধরতে পারি সময়টাকে। এখন আমরা যাই ফ্যারাডের সূত্রে কি বলা আছে, এতটুকু কনসেপ্ট যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় যে এখানে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বা ফ্লাক্সের পরিমাণ যখনই পরিবর্তন হইলো, বাড়লো অথবা কমলো, তখনই এই যে কয়েলের ভিতরে একটা ইএমএফ আবিষ্ট হবে, অর্থাৎ একটা ভোল্টেজ আবেশিত হবে, অর্থাৎ একটা ভোল্টেজের সৃষ্টি হবে। এখন আমরা আসি, ফ্যারাডের প্রথম সূত্রে বলা আছে কোন তার বা কয়েলে ইএমএফ উৎপন্ন হবে তখনই, অর্থাৎ ওই কয়েলে তখনই ইএমএফ উৎপন্ন হবে যখন এর ফ্লাক্সের পরিবর্তন হবে। অর্থাৎ আগে ফ্লাক্স ছিল এই পরিমাণ, এখন ফ্লাক্সটা এই পরিমাণ হয়েছে, তাহলে কি ফ্লাক্সের একটা পরিবর্তন হইল না? যখনই ফ্লাক্সের পরিবর্তন হবে তখনই এইখানে একটা ইএমএফ এর উৎপন্ন হবে। পরবর্তী দ্বিতীয় সূত্রে বলা আছে যে উৎপন্ন ইএমএফ, অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেইটা ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। অর্থাৎ এইখানে যে ফ্লাক্সটা যে পরিবর্তন হইলো সেইটার হারটাকে আমার বের করতে হবে, সেই হারের সাথে এই ইএমএফটা সমানুপাতিক অবস্থায় থাকবে। অর্থাৎ ফ্লাক্স পরিবর্তনের হার যত বাড়বে ইএমএফ এর পরিমাণ তত বাড়বে, ফ্লাক্স পরিবর্তনের হার যত কমবে ইএমএফ এর পরিমাণ তত কমবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা
ফ্লাক্সের পরিবর্তন দেখেন, নরমালি প্রাথমিক পর্যায়ে যে ফ্লাক্সটা ছিল সেটাকে আমরা φ1 ধরছি, দ্বিতীয় পর্যায়ে যে ফ্লাক্সটা আসছে সেটাকে আমরা φ2 ধরছি। তাহলে দ্বিতীয় পর্যায়ের ফ্লাক্সটা কিন্তু অবশ্যই আপনাদের বড় থাকবে প্রথম পর্যায়ের ফ্লাক্সের তুলনায়। তাহলে দ্বিতীয় পর্যায়ের ফ্লাক্সটা অবশ্যই বড় থাকবে প্রথমের ফ্লাক্সের তুলনায়। তাহলে আমরা এই যে ফ্লাক্সের পরিবর্তন অর্থাৎ কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হয়েছে সেইটা যদি বের করতে হয়, অবশ্যই আমার φ2 থেকে কিন্তু φ1টা মাইনাস দিতে হবে, বড়টা থেকে ছোটটা। তো φ2 কিন্তু বড়, তাহলে আমরা কি করব, যে ফ্লাক্সের পরিবর্তন ইকুয়াল টু φ2 মাইনাস φ1। পরবর্তীতে সময়ের পরিবর্তন, প্রাথমিক পর্যায়ে যে সময়টা ছিল সেটাকে যদি আমরা t1 ধরি, পরবর্তীতে যে সময়টা হয়েছে সেটাকে যদি আমরা t2 ধরি, তাহলে সময়ের পরিবর্তন অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন যতটুকু হইলো সেইটা আসলে কতটুকু সময় হইলো সেটা আমার t1 থাকবে বেশি এবং t1 থাকবে কম এবং t2 থাকবে বেশি। তাহলে আমার সময়ের পরিবর্তনটা পাই, তাহলে t2 থেকে t1টা মাইনাস দিতে হবে। তাহলে আমরা সময়ের পরিবর্তন ইকুয়াল টু t2 মাইনাস t1। এখন আমাদের বের করতে বলছে, আমাদের বের করার উদ্দেশ্য হবে ফ্লাক্স পরিবর্তনের হার, কারণ আমাদের বলছে ইএমএফটা ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক অবস্থায় থাকবে। তাহলে ফ্লাক্স পরিবর্তনের হার যদি আমার বের করতে হয়, ফ্লাক্সের পরিবর্তনটাকে যদি সময় দ্বারা ভাগ দেয় তাহলে আমরা ফ্লাক্স পরিবর্তনের হার পাবো। কোনো কিছুর হার যদি পাইতে হয় তাহলে ওইটা যেই সময় সম্পন্ন হয়েছে ওই সময়টা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমার ফ্লাক্স পরিবর্তনের হার যদি পাইতে হয় তাহলে আমার কি করতে হবে, এই ফ্লাক্সের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, তাহলে আমরা ফ্লাক্স পরিবর্তনের হার পাবো। তাহলে এখন আমরা যদি ফ্লাক্স পরিবর্তনের হারটুকু যদি পেয়ে যাই, এখানে বলা আছে উৎপন্ন ইএমএফ, এই ইএমএফটা ফ্লাক্স পরিবর্তনের যে হারটা ওইটার সাথে সমানুপাতিক অবস্থায় থাকবে। তাহলে এই ইএমএফ আমরা ই দ্বারা প্রকাশ করলাম, সেইটা সমানুপাতিক অবস্থায় থাকবে ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে। ক্লিয়ার? এখন আমরা ই সমানুপাতিক, এখন ফ্লাক্স পরিবর্তনের হার, আমরা কোনো কিছুর পরিবর্তনকে কিন্তু আমরা ডি দ্বারা লিখতে পারি, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করতে পারি, ডি দ্বারা লিখতে পারি। অর্থাৎ আপনি এই যে ফ্লাক্সের পরিবর্তন সেটাকে যদি আপনি জাস্ট ডিফারেন্সিয়েশন করে দেন, ডি ফাই যদি দিয়ে দেন তাহলে ফ্লাক্সের পরিবর্তন পাবেন। সময়ের পরিবর্তন আপনি যদি এইটা যদি ডিটি দিয়ে দেন তাহলে আপনি সময়ের পরিবর্তনটা পেয়ে যাবেন। তাহলে আপনি φ2 φ1 t2 t1 এই চারটা ভেরিয়েবলের মান কিন্তু জানা লাগতেছে আপনার এই সমীকরণটা করতে গেলে। তো এই চারটা ভেরিয়েবলের মান কি জানার দরকার, একটা কঠিন একটা ঝামেলা না? তো এই কারণে আমরা কি করব, এটার জাস্ট ডিফারেন্সিয়েশন করে আমরা পরিবর্তনটুকু বের করে ফেলবো। এই কারণে ইজি প্রসেস ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা কি করতে পারি, এই ফাইডারের ডিফারেন্সিয়েশন করতে পারি, টিডারের ডিফারেন্সিয়েশন করতে পারি। ফাইডারের ডিফারেন্সিয়েশন করলে আমরা ফাই এর পরিবর্তন পাবো অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন পাবো, আর টিডারের ডিফারেন্সিয়েশন করলে আমরা টি এর পরিবর্তন পাবো অর্থাৎ সময়ের পরিবর্তন পাবো। তাহলে আমরা এইটা কি পাইলাম, উৎপন্ন ইএমএফটা ফ্লাক্স পরিবর্তন হারের সমানুপাতিক। তাহলে এই ভোল্টেজটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে আসলে এই কয়েলের ভিতরে কতটুকু ভোল্টেজ আবিষ্ট হইল সেইটা ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেলাম। এখন এইখানে যে ভোল্টেজটা পাইছি, এই ভোল্টেজটা যদি তারের প্যাচ এরকমের একটা আসে, একটা তারের প্যাচের জন্য দেওয়া থাকবে, অর্থাৎ এই ভোল্টেজটা পাবো আমরা একটা তারের প্যাচের জন্য। কিন্তু কয়েল যখন পেঁচানো থাকে তখন তো আসলে একটা তারের প্যাচ থাকবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাচ থাকতে পারে। অর্থাৎ একটা ফ্যানে যে পরিমাণ প্যাচ থাকবে, একটা মোটরে কি সেই পরিমাণ প্যাচ থাকবে, একটা ট্রান্সফরমারে কি সেম পরিমাণ প্যাচ থাকবে। অর্থাৎ কয়েলে তারের প্যাচ বিভিন্ন স্থান ভিত্তিক বিভিন্ন ধরনের হয়। তো আমি কিন্তু একুরেটলি বলতে পারবো না আসলে কোন জায়গায় কত প্যাচ আছে। তো আমার সেইটা যদি বের করতে হয় তাহলে আমার অবশ্যই প্যাচ সংখ্যা গুণ দিতে হবে। অর্থাৎ আপনি এতটুকু ক্যালকুলেশন করলে পাইলেন আপনি 2 ভোল্ট। এখন এইখানে যদি 4টা প্যাচ থাকে, একটা প্যাচে 2 ভোল্ট আছে, তাহলে 4টা প্যাচে কত 8 ভোল্ট আছে, তাহলে আপনার অবশ্যই এই প্যাচ সংখ্যা দ্বারা কিন্তু গুণ করা লাগতেছে। তাহলে আমরা যে ভোল্টেজটা পাওয়া যায় তা একটা তারের প্যাচের জন্য, এভাবে এন সংখ্যক তারের প্যাচের জন্য আমরা দিতে পারি জাস্ট এন ডারে এইটার সাথে আমরা গুণ করে দিতে পারি। এন গুণ করার কারণ কি, এন এর আসলে নির্দিষ্ট কোনো মান হবে না, এন এর মান তখন সেইটাই হবে যখন প্যাচ সংখ্যা যত হবে। অর্থাৎ প্যাচ সংখ্যা 250, এন এর মান 250, প্যাচ সংখ্যা 100, এন এর মান 100, প্যাচ সংখ্যা 1000, এন এর মান 1000। এই কারণে একটা জাস্ট এন ধরে নিলাম। তাহলে এন সংখ্যক প্যাচের জন্য লেখার কারণ কি, আমি প্যাচ সংখ্যা জানি না কত হইতে পারে, এই কারণে আমরা এন সংখ্যক দিলাম। ক্লিয়ার? এন এর কোনো নির্দিষ্ট মান নাই, এন এর মান প্যাচ সংখ্যা যত এন এর মান ততই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ই সমানুপাতিক এন ডিফাই ডিভাইডেড বাই ডিটি, তাহলে আমরা কিন্তু টোটাল ভোল্টেজটা পেয়ে গেলাম, যে কয়টা প্যাচ আছে ওই কয়টা প্যাচের জন্য আসলে ভোল্টেজটা কত আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা ই সমানুপাতিক চিহ্ন তুলে যখন সমান সমান আনবো তখনই কিন্তু একটা ধ্রুবক চলে আসবে। আমরা ধ্রুবক হিসেবে কে আনলাম, কে এন ডিফাই ডিভাইডেড বাই ডিটি, কে ইজ ইকুয়াল টু হলো ধ্রুবক। এখন
ই ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক কে হলো সার্বজনীন ধ্রুবক এবং এই কে এর মান কনস্ট্যান্টলি 1 হয় আমরা জানি, তাহলে এখানে কে এর মান কত 1, কে এর পরিবর্তে 1 ইনটু n ডিভাইডেড বাই ডিটি। এখন আমাদের ই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি n ডিভাইডেড বাই ডিটি। এইখানে অনেক সময় প্রমাণ করতে বলতে পারে যে প্রমাণ করো যে ই ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই হলো ডিটি, এখানে প্রমাণ করতে বললে তাহলে এখানে প্রুফ শেষ, কোনো ঝামেলা নাই। এখন দেখেন আপনি এইখানে একটা ভোল্টেজ দিচ্ছেন, ফলে কিন্তু এইখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছে, তাহলে ভোল্টেজের পরিমাণ সার্কিটে কয়টা হইলো, দুইটা হইলো না? তাহলে একটা হলো মূল ভোল্টেজ আর একটা হলো উৎপন্ন ভোল্টেজ। সবসময় মনে রাখতে হবে যে এই যে মূল ভোল্টেজটা এই উৎপন্ন ভোল্টেজটার বিপরীত হয়, অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে এই উৎপন্ন ভোল্টেজটা মূল ভোল্টেজের সবসময় বিপরীত হবে, অর্থাৎ বিপরীত ভোল্টেজ বাধা দিবে মূল ভোল্টেজকে সবসময়। তাহলে এই উৎপাদিত ইএমএফটা যখন মূল ভোল্টেজকে বাধা প্রদান করে সেইটা যদি আমার বুঝাইতে হয় তাহলে আমার এই ভোল্টেজের সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে না? নেগেটিভ চিহ্ন দিলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যেটা বিপরীত ভোল্টেজ। তাহলে আমরা বলতে পারি উৎপন্ন ভোল্টেজ মূল ভোল্টেজকে বাধা প্রদান করে, তাই এটি মূল ভোল্টেজের বিপরীত হয়। বিপরীত হইলে ই ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি n ডিভাইডেড বাই ডিটি, কিন্তু সামনে একটা নেগেটিভ চিহ্ন, নেগেটিভ চিহ্ন দ্বারা আমরা বুঝাইতেছি এটা মূল ভোল্টেজের বিপরীত ভোল্টেজ। ক্লিয়ার? এখন আমরা জানি কোন মানকে অনেক সময় আপনারা প্রমাণ করতে বলবে এইটা যে প্রমাণ করো যে ই ইজ ইকুয়াল টু -n ডিভাইডেড বাই ডিটি ভোল্ট। এখন অনেক সময় আপনাকে এই ইএমএফ যেটা আসলো সেটা ম্যাক্সওয়েল এককে লিখতে বলতে পারে। ম্যাক্সওয়েল এককে যদি কখনো লিখতে বলে আপনার মনে রাখতে হবে কোন মান যদি আপনার ম্যাক্সওয়েল এককে লিখতে হয় তাহলে ওই মানের সাথে 10⁻⁻8 গুণ করতে হয়। আপনার যে মান লিখতে বলবে যে 10 এর ম্যাক্সওয়েল একক কত, 10 × 10⁻⁸। 20 এর ম্যাক্সওয়েল একক কত, 20 × 10⁻⁸। মনে থাকবে? তাহলে কোনো মান যদি আমার ম্যাক্সওয়েল এককে লিখতে হয় তাহলে আমার অবশ্যই তার সাথে 10⁻8 আমার গুণ করতে হবে। তাহলে আমরা ইএমএফ কে যদি ম্যাক্সওয়েল এককে লিখতে চাই তাহলে লেখা যায় এভাবে ই ইজ ইকুয়াল টু -n ডিভাইডেড বাই ডিটি ইনটু 10⁻⁻8। এই 10⁻⁻8 এই 10⁻⁻8 হলো ম্যাক্সওয়েল এককের প্রতীক, যে আপনি 10⁻⁻8 দ্বারা বুঝাচ্ছেন যে এটা ম্যাক্সওয়েল এককে লেখা হয়েছে। অনেক সময় আপনাকে এইখানে প্রুফ লিখতে বলবে, তাহলে এখানে প্রুফ। তাহলে প্রমাণটা 3 ভাবে আসতে পারে। এখানে প্রুফ বলতে এখানে প্রমাণ করতে বললে এখানে প্রমাণিত, এখানে প্রমাণিত বলতে বললে প্রমাণ করতে বললে এখানে প্রমাণিত, এখানে প্রমাণ করতে বললে এখানে প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন খুবই ইজি প্রসেস, আর এটা কিন্তু আপনার 100% থাকবে ফাইনাল পরীক্ষায়, 100% 8 মার্ক পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।